নমস্কার দর্শক বন্ধুরা, এডুলাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ইন্ডিয়ান পলিটি ফ্রম এম লক্ষ্মীকান্তের যে ক্লাস চলছিল, তার যে চ্যাপ্টারটি আমাদের হচ্ছিল সেটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তার প্রথম পর্ব আগের ভিডিওতে হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্বে আমরা ল ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস এটা নিয়ে আলোচনা করব এবং আর্টিকেল 14 প্রথম যে রাইট টু ইকুয়ালিটি আছে তার প্রথম যে আর্টিকেলটি আছে আর্টিকেল 14 সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশান আপনারা পেয়ে যান। এবং অবশ্যই বন্ধুরা এটা বলে রাখার যে যদি ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওগুলিতে লাইক দিন, ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং ভিডিওর তলায় যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। সো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আজকের ক্লাস ল ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ যে আইনগুলো ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, ইনকনসিস্টেন্ট অর্থাৎ অপ্রাসঙ্গিক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেগুলোর ধারণ কী, ওই কোনো ল যদি ইনকনসিস্টেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সংবিধানে কি করতে বলা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই চলে আসা যাক 13 নম্বর ধারাতে। আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে 12 থেকে 35, তার মধ্যে যে 13 নম্বর ধারা আমরা আগের দিন পড়েছি, 12 নম্বর ধারাতে আছে ডেফিনেশন অফ স্টেট। ডেফিনেশন অফ স্টেট, আমাদের যে রাষ্ট্র তার যে সংজ্ঞা সেটা দেওয়া আছে 12 নম্বর ধারাতে। এবং 13 নম্বর ধারাতে কি বলা আছে? 13 নম্বর ধারাতে বলা আছে যে এমন কোনো আইন যা মৌলিক অধিকারের বিচারে অপ্রাসঙ্গিক বা মৌলিক অধিকারকে খর্ব করে তা বাতিল করা হবে। এমন কোনো একটা আইন যেটা মৌলিক অধিকারকে বিচার করে দেখা গেল যে মৌলিক অধিকারের ব্যাপারে সেটা অপ্রাসঙ্গিক একদমই, বা মৌলিক অধিকারকে সেটা খর্ব করছে, তাহলে কিন্তু তা বাতিল করা হবে এবং জুডিশিয়াল রিভিউর মাধ্যমে তার নির্ণয় করা হবে। এবং সেই যে আইনটি সেটি মৌলিক অধিকারের বিচারে অপ্রাসঙ্গিক কিনা বা তা মৌলিক অধিকারকে খর্ব করছে কিনা সেটা কিন্তু বিচার করবে কি, সেটা নির্ণয় করা হবে কীভাবে? জুডিশিয়াল রিভিউর মাধ্যমে। এই ক্ষমতা সুপ্রিম কোর্টকে 32 নম্বর ধারা অনুসারে এবং হাইকোর্টকে 226 নম্বর ধারা অনুসারে প্রদান করা হয়েছে। কোন ক্ষমতা? এই জুডিশিয়াল রিভিউর ক্ষমতা। তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেই জুডিশিয়াল রিভিউ করতে পারেন এবং জুডিশিয়াল রিভিউ করে বিচার করতে পারেন যে কোনো একটা আইন সেটা মৌলিক অধিকারের বিচারে অপ্রাসঙ্গিক বা মৌলিক অধিকারকে খর্ব করছে কিনা। এবং এই যে ক্ষমতাটা সেটা সুপ্রিম কোর্টকে দেওয়া আছে 32 নম্বর ধারা অনুসারে এবং হাইকোর্টকে দেওয়া আছে 226 নম্বর ধারা অনুসারে। এখানে 13 নম্বর ধারাতে আইন বা ল বলতে কি বলা আছে? আইন অর্থাৎ এই যে বলা আছে যে 13 নম্বর ধারাতে বলা আছে এমন কোনো আইন, একদম প্রথম লাইনটা দেখুন, 13 নম্বর ধারাতে বলা আছে যে এমন কোনো আইন বা ল যা মৌলিক অধিকারের বিচারে অপ্রাসঙ্গিক। এই যে আইন কথাটা, এখানে আইন বলতে কি ধরনের আইনকে বলা হয়েছে? 13 নম্বর ধারাতে আইন বা ল বলতে বলা হয়েছে পার্লামেন্ট বা রাজ্য বিধানসভা, অর্থাৎ পার্লামেন্ট, কেন্দ্রে আমাদের পার্লামেন্ট এবং রাজ্যে আমাদের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এর দ্বারা গৃহীত কোনো পার্মানেন্ট ল, একটা একদম পার্মানেন্ট ল, স্থায়ী কোনো একটা আইন। টেম্পোরারি ল, যেমন টেম্পোরারি ল বলতে আমরা বলতে পারি অর্ডিন্যান্স, যে অর্ডিন্যান্সটা প্রেসিডেন্ট বা কোনো একটা রাজ্যের রাজ্যপাল তারা যে অর্ডিন্যান্সটা ইস্যু করে, সেই ধরনের আইনকে বোঝানো হয়েছে। তাহলে প্রথমত আমরা বলছি কি যে পার্লামেন্ট বা রাজ্য বিধানসভা দ্বারা গৃহীত কোনো পার্মানেন্ট ল। আর বলা হচ্ছে কোনো টেম্পোরারি ল। টেম্পোরারি ল মিনস কি? এমন ল যেটা হচ্ছে অর্ডিন্যান্স ইস্যুড বাই প্রেসিডেন্ট অর স্টেট গভর্নমেন্ট, এই ধরনের কোনো অর্ডিন্যান্সটাকে আমরা টেম্পোরারি ল হিসাবে বিচার করছি। তাহলে এই ধরনের লকে বোঝানো হয়েছে। 13 নম্বর ধারাতে এও বলা আছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ল নয়, অর্থাৎ যে সাংবিধানিক যে সংশোধন করা হয়, সংবিধান যে সংশোধন করা হয় সেই সংশোধনী যে বিলটা সেটা কিন্তু ল নয়, তাই একে চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ যেটা ল সেটাকে চ্যালেঞ্জ করতে পারছি, কিন্তু যেহেতু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন এটা একটা বিল, এটা ল নয়, এটাকে কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। কিন্তু চ্যালেঞ্জ করা তাহলে যাচ্ছে না, কিন্তু পরে 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা যেটা হয়েছিল তাতে বলা হয়েছে যে যদি কোনো অ্যামেন্ডমেন্ট
বেসিক স্ট্রাকচারকে প্রভাবিত করে তাকে চ্যালেঞ্জ করা যাবে এবং বাতিল করাও যাবে। অর্থাৎ প্রথমত আমরা দেখছি যে কোনো একটা পার্মানেন্ট ল যেটা পার্লামেন্ট বা রাজ্যসভা দ্বারা গৃহীত হয়েছে সেরকম ল, বা কোনো টেম্পোরারি ল অর্থাৎ প্রেসিডেন্ট বা রাজ্যপালের দ্বারা ইস্যু করা কোনো অর্ডিন্যান্স, এগুলোকে চ্যালেঞ্জ করা যাচ্ছে। আবার 13 নম্বর ধারাতে এও বলা থাকছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন এটা যেহেতু ল নয় তাই একে চ্যালেঞ্জ করা যায়। কিন্তু পরে 1973 সালে আবার একটা নতুন প্রভিশন এলো যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ল নয়, ঠিক আছে, কিন্তু ওই অ্যামেন্ডমেন্টটি যদি কোনোভাবে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে প্রভাবিত করে তাহলে কিন্তু তাকে চ্যালেঞ্জ করা যাবে এবং সেটা বাতিলও করা যাবে। এরপর 14 নম্বর ধারাতে যে মেন দুটো কথা বলা আছে, রাইট টু ইকুয়ালিটি। প্রথমত এটা রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যতার অধিকার বা সমতার অধিকার। আর্টিকেল 14তে বলা আছে যে স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর ল অর দ্য ইকুয়াল প্রপোর্শন of equal protection of the law within the territory of India। অর্থাৎ আর্টিকেল 14তে বলা আছে কি, মেন আর্টিকেল 14 যে আমাদের ধারাটি, সে ধারাটিতে কি বলা আছে, সেটিতে বলা আছে স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন ইকুয়ালিটি বিফোর দ্য ল অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের মধ্যে অবস্থিত কোনো ব্যক্তির, তিনি বিদেশিও হতে পারেন, তিনি ভারতের নাগরিকও হতে পারেন। এরপর এই মুহূর্তে কোনো বিদেশি হয়তো বিদেশে, সে তার নিজের দেশে আছে, তাকে কি 14 নম্বর আর্টিকেলটা ভোগ করতে দেওয়া হবে না? সে যদি ভারতবর্ষে থেকে থাকে, উইদিন ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যদি সে থেকে থাকে, কোনো একজন বিদেশি সে বেড়াতে এসেছেন, সে কিন্তু 14 নম্বর আর্টিকেলের অনুসারে সাম্যতার অধিকার পাবেন। তাহলে বিদেশি হোক বা নাগরিক হোক, সে যদি ভারতের টেরিটরির মধ্যে থেকে থাকে তাহলে কি করবে? স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পারসন। তাহলে রাষ্ট্র কোনো ব্যক্তিকে অস্বীকার করতে পারবে না তার ইকুয়ালিটি বিফোর দ্য ল, অর্থাৎ আইনের কাছে সবাই সমান। এই যে প্রভিশনটা আছে এটা কিন্তু রাষ্ট্র কোনোভাবেই কোনো ব্যক্তির ক্ষেত্রে ডিনাই করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। অর দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল, অর্থাৎ আইন সবাইকে সমানভাবে সুরক্ষা দেবে, এই জিনিসটাও কিন্তু রাষ্ট্র অস্বীকার করতে পারবে না। এই প্রভিশনটিতে, পরের প্যারায় দেখুন, এই প্রভিশনটিতে ভারতের নাগরিক এবং বিদেশি উভয়কেই সুবিধা দেওয়া হয়েছে। এখানে পার্সন বলতে যে কোনো ধরনের লিগ্যাল পার্সন সহ বিভিন্ন স্ট্যাটুইটারি কর্পোরেশন, কোম্পানি, রেজিস্টার্ড সোসাইটি ইত্যাদিকেও বোঝানো হয়েছে। অর্থাৎ বিভিন্ন যে স্ট্যাটুইটারি কর্পোরেশন অর্থাৎ যে বিধিবদ্ধ যে কর্পোরেশনগুলো আছে, যে কোনো কোম্পানি, রেজিস্টার্ড সোসাইটি, এগুলোকেও বোঝানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই লিগ্যাল পার্সনদেরকেও বোঝানো হচ্ছে। পার্সন কথাটিতে, এই যে প্রভিশনটিতে যে বলা আছে যে স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সন, এই পার্সন কথাটার অর্থ যে ভারতের বিদেশি পার্সন বলতে এখানে যে কোনো ধরনের লিগ্যাল পার্সন সহ বিভিন্ন স্ট্যাটুইটারি কর্পোরেশন, কোম্পানি, রেজিস্টার্ড সোসাইটি ইত্যাদিকেও বোঝানো হয়েছে। এরপর যে মেন দুটো কথা, প্রথমে আন্ডারলাইন করে দেওয়া আছে আর্টিকেল নম্বর 14 যে প্রভিশনটা, তাতে যে ইকুয়ালিটি বিফোর দ্য ল এবং আরেকটি হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। হোয়াট ইজ ইকুয়ালিটি বিফোর ল? এর ধারণা নেওয়া হয়েছে ব্রিটিশদের কাছ থেকে। ইকুয়ালিটি বিফোর ল এই ধারণাটা নেওয়া হয়েছে ব্রিটিশদের কাছ থেকে। এটি একটি নেগেটিভ প্রভিশন। কীরকম? এর 3টি নীতি আছে। প্রথম হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ, the absence of any special privilege in favor of any person, অর্থাৎ কোনো ব্যক্তির সপক্ষে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। এই যে না কথাটা চলে আসে, তাই এই প্রভিশনটা কিন্তু নেগেটিভ। এবং এই ইকুয়ালিটি বিফোর ল এই কথাটি কিন্তু পুরোপুরি নেগেটিভ ধারণা এটা একটি, এবং এটি নেওয়া হয়েছে ব্রিটিশদের কাছ থেকে। মনে রাখার উপায় হচ্ছে ব্রিটিশরা সাধারণত, আমরা এর ভয়ে রাখতে হয় যে ব্রিটিশরা নেগেটিভ ধরনের কথাবার্তা বলে, তাই ওদের কাছ থেকে ওদের অ্যাসপেক্টটা সবসময় নেগেটিভ অ্যাসপেক্ট হয়, সেহেতু আমরা বলতে পারি যে ওদের কাছ থেকে যে ধারণাটা নেওয়া হয়েছে ইকুয়ালিটি বিফোর ল এটা নেগেটিভ। তো প্রথমে কি বলছে তাহলে? দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজেস, ওটা PRIVILE হবে, এটা টি হয়ে গেছে ভুল করে। প্রিভিলেজেস মানে সুবিধা, প্রিভিলেজ মানে সুবিধা, ইন ফেভার অফ এনি পারসন, কোনো ব্যক্তির সাপেক্ষে কোনো বিশেষ সুবিধা দেওয়া যাবে না।
দু নম্বর কী বলছে, দ্য ইকুয়াল সাবজেকশন অফ অল পারসন টু দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেড বাই দ্য অর্ডিনারি ল কোর্ট। আচ্ছা, কোনো একটা সাধারণ কোর্টে কোনো একটা সাধারণ ল যদি থাকে, সেই লয়ের সপক্ষে কিন্তু কোনো ব্যক্তিকে আলাদা করে কিছু করা যাবে না, সবার জন্য ইকুয়াল সাবজেকশন থাকবে, সমানভাবে ট্রিট করা হবে তাদের সাথে। যে কোনো ব্যক্তিকে ভারতবর্ষের যে কোনো অর্ডিনারি কোর্টে যে কোনো অর্ডিনারি লয়ের মাধ্যমে তার সঙ্গে কিন্তু সমানভাবে প্রত্যেকের সাথে সমান ট্রিট করা হবে। 3 নম্বর কী বলছে, নো পারসন ওয়েদার রিচ অর পুয়ার, গরিব অথবা বড়লোক, হাই অর লো, উচ্চ অথবা নিম্ন, অফিসিয়াল অর নন অফিসিয়াল, যাই হোক না কেন এরকম কোনো পারসনকেই ইজ অ্যাবাভ দ্য ল, সে আইনের ঊর্ধ্বে নয়। নো পারসন ইজ অ্যাবাভ দ্য ল, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কী ধরনের কোনো পারসন বলতে কী ধরনের পারসন বলছে, ওয়েদার রিচ অর পুয়ার, হাই অর লো, অফিসিয়াল অর নন অফিসিয়াল, যে ধরনেরই ব্যক্তি হোক না কেন সে কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা কথার শেষে একটা নয় বা না কথার যেহেতু যুক্ত আছে, তাই ইকুয়ালিটি বিফোর লকে আমরা বলছি নেগেটিভ অ্যাসপেক্ট। এরপর ইকুয়াল প্রোটেকশন অফ ল, এর ধারণা নেওয়া হয়েছে আমেরিকার কনস্টিটিউশন থেকে। এর নীতিগুলি কী কী, দ্য ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্টেন্সেস বোথ ইন দ্য প্রিভিলেজেস কনফার্ড অ্যান্ড লায়াবিলিটিস ইম্পোজড বাই দ্য ল টু অল পারসন হু আর সিমিলারলি সিচুয়েটেড। অর্থাৎ একই ধরনের সমস্ত ব্যক্তির ক্ষেত্রে যে কোনো সার্কামস্টেন্সেসে ইকুয়াল ট্রিটমেন্ট করা হবে। যে কোনো সার্কামস্টেন্স বলতে এখানে কী বোঝানো হচ্ছে, বোথ ইন দ্য প্রিভিলেজেস কনফার্ড, যেসব সুবিধাগুলো দেওয়া হয়েছে সেই সুবিধাগুলো সবাইকেই সমান সুবিধা দেওয়া হবে, এবং লায়াবিলিটিস ইম্পোজ, যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সমস্ত ব্যক্তিকেই সমান দায়িত্ব গ্রহণ করতে হবে এবং সবার ক্ষেত্রে কিছু সমান সুবিধা দেওয়া হবে। এই ইকুয়ালিটিটা, এই সাম্যতাটা কিন্তু এই ইকুয়াল প্রোটেকশন অফ লর মধ্যে কিন্তু কনফার করা হয়েছে। পরবর্তী যে নীতিটা বলছে 2 নম্বর নীতি, দ্য সিমিলার অ্যাপ্লিকেশন অফ সাম সেম লজ টু অল পারসনস হু আর সিমিলারলি সিচুয়েটেড। অর্থাৎ একই ধরনের সমস্ত মানুষের জন্য কোনো একটা আইনের সিমিলার অ্যাপ্লিকেশন, প্রয়োগটা কিন্তু সমান একই ধরনের হবে। এখানে প্রত্যেকটা কথার শেষে কিন্তু না কথাটা নেই। প্রথমে বলা হচ্ছে দ্য ইকুয়ালিটি অফ দ্য ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্টেন্স, অর্থাৎ যে কোনো সমস্ত একই ধরনের ঘটনার ক্ষেত্রে একই রকমের ইকুয়াল ট্রিটমেন্ট করা হবে। তাহলে হবে না বলছে না, হবে বলা হচ্ছে। তারপরে সিমিলার অ্যাপ্লিকেশন অফ সেম ল, অর্থাৎ একই ধরনের আইনের একই ধরনের প্রয়োগ হবে প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রেই, এটাও হ্যাঁবাচক। দ্য লাইক শুড বি ট্রিটেড লাইক উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো রকম বৈষম্য ছাড়াই সবার ক্ষেত্রে একই ধরনের মানুষের ক্ষেত্রে একই ধরনের ট্রিটমেন্ট করতে হবে। তাহলে প্রত্যেকটা এখানে হ্যাঁবাচক। তাহলে আমরা বলতে পারি যে ইকুয়াল প্রোটেকশন অফ ল এটি কিন্তু একটি পজিটিভ অ্যাসপেক্ট। এরপর এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে কোনো একজন আমাদের সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট ওয়্যার ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল আর ট্রিটেড ডিফারেন্টলি। সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট ওয়্যার ইকুয়ালস অ্যান্ড আনইকুয়ালস আর ট্রিটেড ডিফারেন্টলি, যে এখানে সমান এবং অসমান যারা তাদের ক্ষেত্রে ডিফারেন্টলি ট্রিট করা হয়। আর্টিকেল 14 ডাজ নট অ্যাপ্লাই, আর্টিকেল 14 এখানে অ্যাপ্লাই করা হচ্ছে না। ওয়াইল আর্টিকেল 14 ফরবিডস ক্লাস লেজিসলেশন, যেখানে শ্রেণী বিভাগটা এখানে আর্টিকেল 14তে করা হয়নি, কিন্তু এটা পারমিশন দিচ্ছে, ইট পারমিটস রিজনেবল ক্লাসিফিকেশন অফ পারসন, অবজেক্ট অ্যান্ড ট্রানজ্যাকশন বাই দ্য ল। অর্থাৎ আমরা বলতে চাইছি যে কিছু স্পেশাল জায়গায় কিছু স্পেশাল সুবিধা দেওয়া হয়েছে, যেরকম মহিলাদের ক্ষেত্রে সুবিধা, শিশুদের ক্ষেত্রে সুবিধা। তাহলে এগুলো কি 14 নম্বর আর্টিকেলের বাইরে? না, 14 নম্বর আর্টিকেলের বাইরে নয়, কারণ 14 নম্বর আর্টিকেলে এটাই বলা হচ্ছে শেষে যে
যে প্রত্যেককে সমান সুবিধা দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা একটা যদি একটা উদাহরণ দেবো যে একটা ক্লাস 1-এর বাচ্চা আর একটা ক্লাস 12-এর বাচ্চা একটা ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি সমস্ত বাচ্চার আমরা পরীক্ষা নিচ্ছি এবং একই রকমের কোশ্চেন করা হচ্ছে, অর্থাৎ ইকুয়াল ট্রিটমেন্ট করাচ্ছে। সেটা কি সম্ভব? কারণ 1-এর ছেলেটি যে আনসার দিবে বা তার যে বুদ্ধিমত্তা আছে সেটা কিন্তু তার থেকে কিন্তু একজন ক্লাস 12-এর ছেলের বুদ্ধিমত্তা অনেক বেশি, তার আনসারটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তাহলে এখানে কিন্তু ইকুয়াল ট্রিটমেন্ট নয়। ইকুয়াল ট্রিটমেন্ট বলতে এটাই বোঝানো হচ্ছে যে একই ধরনের ব্যক্তির ক্ষেত্রে যে ক্লাস 1-এর সবাইকে একই ধরনের কোশ্চেন দেওয়া হলো, ক্লাস 12-এর সবাইকে একই ধরনের কোশ্চেন দেওয়া হলো, তাহলে ক্লাসিফিকেশনটা কীরকম হচ্ছে? ক্লাস লেজিসলেশন, অর্থাৎ সবাইকে আলাদা আলাদাভাবে ভাগ না করে যে ধরনের সেই পুরো একটা গোষ্ঠীকে আলাদা করে ভাগ করা হচ্ছে। এই ক্লাসিফিকেশনটা এবং এই যে ক্লাসিফিকেশনটা এটা কিন্তু কোনোভাবে আরবিট্রারি বা আর্টিফিশিয়াল হবে না, অর্থাৎ নিজের ইচ্ছা মতো কোনো ভাগ ক্লাসিফিকেশানটা করাবে না। অর্থাৎ ক্লাস 1, আমি একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন বললো যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এদেরকে একই গোত্রে ফেলে দিলাম, বা ক্লাস 6, ক্লাস 12কে একই গোত্রে ফেলে, এরকম যা ইচ্ছে আরবিট্রারি স্বেচ্ছামূলকভাবে এরকম কোনো ভাগ করা যাবে না। ভাগটা করতে হবে তার জন্য একটা অথেন্টিক বেস থাকে। রাদার ইট শুড বি বেসড অন ইন্টেলিজিবল ডিফারেন্সিয়াল, অর্থাৎ বুদ্ধিমত্তার দিক থেকে আলাদাভাবে ভাগ করা যায়, অর্থাৎ 1-এরগুলোকে আলাদা ভাগ, 2-গুলোকে আলাদা ভাগ, 3 ক্লাসের ছেলেদেরকে আলাদা একটা করা হলো। এইভাবে ক্লাস ডিফারেন্সিয়েশনটা করতে হবে যাতে প্রত্যেকের ক্ষেত্রেই ইকুয়াল হয়। অর্থাৎ যে আমাদের দেশে সমস্ত ধরনের মানুষ আছে এবং কেউ কারোর থেকে বিভিন্ন দিক থেকে, অনেক ক্ষমতার দিক থেকে বা বিভিন্ন দিক থেকে অনেকের থেকে আলাদা, এবং সেখানে কিন্তু সবাইকে একই রকম ট্রিটমেন্ট করা হবে না। একই ধরনের ব্যক্তি যারা তাদের ক্ষেত্রে একই ধরনের ট্রিটমেন্ট করা হবে। এবার রুল অফ ল, দ্য কনসেপ্ট অফ ইকুয়ালিটি বিফোর ল is the element of the concept of rule of law propounded by A.V. Dicey, the British jurist। তাহলে কি বলা হচ্ছে যে ব্রিটিশ আইনজ্ঞ A.V. Dicey তার রুল অফ লয়ের ধারণা দেন প্রথম। এই ব্রিটিশ আইনজ্ঞ A.V. Dicey রুল অফ ল বলে একটি ধারণা আছে, সেই ধারণাটি ইনি প্রথম দেন। এই রুল অফ লয়ের ধারণা থেকেই আমাদের সংবিধানে ইকুয়ালিটি বিফোর লয়ের ধারণা গৃহীত হয়েছে, এবং 14 নম্বর ধারার এই ইকুয়ালিটি বিফোর লকে বেসিক স্ট্রাকচারের স্ট্যাটাস দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু একে ধ্বংস করা যাবে না। প্রথমেই বলা হয়েছে যে অ্যামেন্ডমেন্টের it cannot be destroyed by any constitutional amendment। প্রথমেই বলা হয়েছে যে এমন কোনো অ্যামেন্ডমেন্ট যেটা ভারতের সংবিধানের বেসিক স্ট্রাকচারকে আঘাত করে সেই ধরনের অ্যামেন্ডমেন্ট কিন্তু বাতিল হয়ে যাবে। তাই এক্ষেত্রে 14 নম্বর ধারায় এই যে ইকুয়ালিটি বিফোর ল একে কিন্তু বেসিক স্ট্রাকচারের তকমা দেওয়া হয়েছে। যেহেতু এটি বেসিক স্ট্রাকচার, তাই কোনো রকম অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যদিও সেটা ল নয়, তবুও যদি সেই অ্যামেন্ডমেন্টটি এই বেসিক স্ট্রাকচারকে আঘাত করে তাহলে কিন্তু সেটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট করে কিন্তু এই ইকুয়ালিটি বিফোর লকে ধ্বংস করা যাবে না বা ডিস্ট্রয় করা যাবে না। এবং এই ইকুয়ালিটি বিফোর লয়ের ধারণা দেওয়া হয়েছে কোথা থেকে? রুল অফ ল। এই রুল অফ লটা কোথাকার? ব্রিটিশদের ধারণা, এবং ব্রিটিশের প্রথম আইনজ্ঞ হচ্ছে ব্রিটিশের আইনজ্ঞ A.V. Dicey, তিনি কিন্তু প্রথম রুল অফ লয়ের ধারণা দিয়েছিলেন। এবার এক্সেপশনস টু ইকুয়ালিটি, এই যে আমাদের 14 নম্বর ধারায় যে ইকুয়ালিটি অর্থাৎ সাম্যতার কথা বলা আছে তার কিছু ব্যতিক্রম। প্রথম 1 নম্বর, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং কোনো রাজ্যের রাজ্যপাল, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি এবং কোনো একটি রাজ্যের রাজ্যপাল 361 নম্বর ধারা অনুসারে কিছু ক্ষমতা ভোগ করেন। 361 নম্বর ধারা অনুসারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নর অফ এনি স্টেট কিছু ক্ষমতা ভোগ করেন। কি প্রথম 1 নম্বর কি বলা হচ্ছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অথবা কোনো রাজ্যের রাজ্যপালকে তার অফিসের ক্ষমতা অনুসারে কর্তব্য পালন ও কার্য সম্পাদনের জন্য কোনো কোর্টে জবাবদিহি করতে হবে না। কোনো একজন আমাদের ভারতের যিনি প্রেসিডেন্ট বা কোনো একটা রাজ্যের রাজ্যপাল, তার অফিসে তার তো কিছু ক্ষমতা থাকে, সেই ক্ষমতা অনুযায়ী তিনি কর্তব্য পালন করবেন এবং তিনি তার কার্য সম্পাদন করবেন। সেই কার্য সম্পাদন করার জন্য বা কর্তব্য পালন করার জন্য তাকে কিন্তু কোনো কোর্টের কাছে কোনো দিন জবাবদিহি করতে হবে না। 2 নম্বর, দায়িত্ব পালনের সময় কোনো আদালতে রাষ্ট্রপতি বা গভর্নরের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না। ক্রিমিনাল প্রসিডিং সেটা প্রতিষ্ঠিত করাও যাবে না, সেটাকে কন্টিনিউ করাও যাবে না। দায়িত্ব পালনের সময় অর্থাৎ কোনো একজন প্রেসিডেন্ট বা রাজ্যপাল তিনি তার যখন টেনিয়র পিরিয়ড আছে, তিনি যখন দায়িত্ব পালন থাকছেন সেই টাইম ডিউরেশনের মধ্যে
তাকে কিন্তু তার বিরুদ্ধে কোনো আদালতেই তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং হবে না। 3 নম্বর প্রভিশন কি, দায়িত্বে থাকাকালীন রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে অ্যারেস্ট বা ইমপ্রিজনমেন্টের অর্ডার দিতে পারে না কোর্ট। কোনো কোর্টই কোনো রাষ্ট্রপতি বা রাজ্যপাল যখন তিনি দায়িত্বের মধ্যে আছেন, তার 10 ইয়ার পিরিয়ডের মধ্যে যখন তিনি আছেন, তাকে অ্যারেস্ট করার অর্ডার বা তাকে জেল ইমপ্রিজনমেন্ট অর্থাৎ বন্দি করার আদেশ কিন্তু কোনো কোর্টই দিতে পারে না। 4 নম্বর, প্রেসিডেন্ট বা রাজ্যপালের দায়িত্ব গ্রহণের আগে বা পরে সিভিল প্রসিডিংয়ের জন্য নোটিশ পাঠাবার 2 মাসের মধ্যে তার বিরুদ্ধে সিভিল প্রসিডিং করা যেতে পারে, ক্রিমিনাল প্রসিডিং করা যেতে পারে না। আমরা আগেই পড়েছি 2 নম্বর যে প্রভিশনটি আছে, যে দায়িত্ব পালনের সময় কোনো আদালতে রাষ্ট্রপতি বা গভর্নরের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না, অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিং হবে না। কিন্তু সিভিল প্রসিডিংয়ের ক্ষেত্রে আমরা কি বলবো, প্রেসিডেন্ট বা রাজ্যপাল দায়িত্ব গ্রহণের আগে বা পরে সিভিল প্রসিডিংয়ের জন্য যদি তাকে নোটিশ পাঠানো হয়, সেই নোটিশ পাঠাবার 2 মাসের মধ্যে তার বিরুদ্ধে কিন্তু সিভিল প্রসিডিং করা যেতে পারে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি তিনি রাজ্যপাল বা প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন, তার আগে যদি তাকে নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই নোটিশ পাঠাবার 2 মাসের মধ্যে তিনি অলরেডি দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন, তবু কিন্তু 2 মাসের মধ্যে তার বিরুদ্ধে কিন্তু সিভিল প্রসিডিং করা যেতে পারে, এবং দায়িত্ব গ্রহণের পরেও তাই। দায়িত্ব গ্রহণের পরে বলতে যখন তার টেনিওর শেষ হয়ে গেল, তারপরে তার বিরুদ্ধে কিন্তু 2 মাস একটা নোটিশ পাঠানো হবে, এবং সেই নোটিশ পাঠানোর 2 মাসের মধ্যে কিন্তু তার বিরুদ্ধে সিভিল প্রসিডিং করা যাবে। এবার 2 নম্বর যে ব্যতিক্রমটি, প্রথম ব্যতিক্রম তাহলে কি গেল, যে প্রেসিডেন্ট এবং রাজ্যের রাজ্যপাল, কোনো একজন রাজ্যের রাজ্যপাল 361 নম্বর ধারা অনুসারে এই 4টি সুবিধা পেয়ে থাকেন। এরপর আমরা 2 নম্বর ব্যতিক্রমে যাচ্ছি, পার্লামেন্ট বা রাজ্য বিধানসভা চলাকালীন কোনো খবর যদি যথাযথ সত্যভাবে কোনো নিউজ পেপার, রেডিও বা টেলিভিশনে প্রকাশ হয়, তার জন্য কারো বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল প্রসিডিং হবে না। নো পারসন শ্যাল বি লায়াবল টু এনি সিভিল অর ক্রিমিনাল প্রসিডিং। কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু সিভিল ও ক্রিমিনাল প্রসিডিং করাবে না ইন এনি কোর্ট, যে কোনো এক কোর্টেই, ইন রেসপেক্ট অফ দ্য পাবলিকেশন ইন আ নিউজ পেপার অর রেডিও অর টেলিভিশন অফ এ সাবস্টেন্সিয়ালি ট্রু রিপোর্ট। একদম যথাযথ সত্য যদি কোনো রিপোর্ট তিনি প্রকাশ করে থাকেন নিউজ পেপারে বা রেডিওতে বা টেলিভিশনে, অফ এনি প্রসিডিং অফ আইদার হাউস অফ পার্লামেন্ট অর আইদার হাউস অফ লেজিসলেচার অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্য বিধানসভা বা রাজ্য বিধান পরিষদের কোনো একটি সভাতে যে কোনো ধরনের কোনো প্রসিডিং চলছে, সেই প্রসিডিংয়ের যথাযথ সত্য খবর যদি কোনো একজন ব্যক্তি নিউজ পেপার, রেডিও বা টেলিভিশনে প্রকাশ করে থাকেন, বা রাজ্যসভায় বা লোকসভায় কোনো একটি প্রসিডিং চলছে, সেই প্রসিডিংয়ের কোনো একটি যথাযথ সত্য খবর কোনো একজন ব্যক্তি নিউজ পেপার বা রেডিও বা টেলিভিশনে প্রকাশ করলেন, সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কোনো রকম তিনি কিন্তু লায়াবল থাকবে না টু এনি সিভিল অর ক্রিমিনাল প্রসিডিং। তাকে কিন্তু কোনোভাবেই কোনো সিভিল বা ক্রিমিনাল প্রসিডিং তার বিরুদ্ধে চালানো যাবে না। এটি আছে 361 এ নম্বর ধারায়। তাহলে প্রথমটা আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট ও রাজ্যপালের ক্ষেত্রে 361 নম্বর ধারা, এটি আমরা পেলাম 361 এ। পার্লামেন্টের কোনো কমিটির সভা চলাকালীন পার্লামেন্টের কোনো মেম্বার তার কোনো বক্তব্য বা মতামত প্রদান করলে তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। কোনো একজন ব্যক্তি তিনি হয়তো পার্লামেন্টের বা পার্লামেন্টীয় কোনো কমিটির মেম্বার, তিনি সদস্য, এবং পার্লামেন্টের কোনো কমিটির একটা সভা চলছে, সেই সভা চলাকালীন সেই মেম্বার তার বক্তব্য পেশ করতে পারেন এবং তার মতামতও প্রদান করতে পারেন, এবং তার মতামত বা তার বক্তব্য যদি বিরুদ্ধাচরণ হয় সেই সভাটির, সেখানে কিন্তু কোনোভাবেই তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, কোনো কোর্টেই তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এটি দেওয়া আছে 105 নম্বর ধারায়, পার্লামেন্ট এবং পার্লামেন্টের কোনো কমিটি। 4 নম্বরে আমরা কি দেখছি অনেকটা একই রকমভাবে, ওখানে পার্লামেন্ট এবং পার্লামেন্টের কোনো কমিটি ছিল, এখানে রাজ্য বিধানসভা অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা তার কোনো কমিটির সভা চলাকালীন তার কোনো মেম্বার যদি কোনো বক্তব্য রাখেন বা মতামত দেন, তার বিরুদ্ধেও কিন্তু কোর্টে মামলা করা যাবে না। এটা আছে 194 ধারায়। পার্লামেন্ট বা পার্লামেন্টের কমিটির সভা চলাকালীন পার্লামেন্টের মেম্বারের বিরুদ্ধে তার কোনো বক্তব্যের বিরুদ্ধে মামলা করা যাবে না, সেটা ছিল 105 নম্বর। আর রাজ্য বিধানসভা
কোনো মেম্বার রাজ্য বিধানসভার বা রাজ্য বিধানসভার কোনো কমিটির কোনো সভা চলাকালীন তিনি যদি তার বক্তব্য মতামত রাখেন, তার মতামত বা বক্তব্যের বিরুদ্ধে কোর্টে কোনো মামলা করা যাবে না। এটা আছে 194 ধারায়। এবার চলে আসে আর্টিকেল 30C। প্রথম পর্বে আমরা আর্টিকেল 30Cর কথা আলোচনা করেছিলাম, যে আর্টিকেল 31A, আর্টিকেল 31B আর আর্টিকেল 31C, এই তিনটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওখানে বলা হয়েছিল যে এস্টেট, আর্টিকেল 31A-তে কী আছে, যে এস্টেট অধিগ্রহণের জন্য কিছু আইন আছে, সেই আইনগুলো যখন প্রয়োগ করা হবে তখন মৌলিক অধিকারের প্রয়োগের ব্যাপারে সীমাবদ্ধতা থাকবে। আচ্ছা, 9 শিডিউলের অন্তর্গত অ্যাক্ট। 9 শিডিউলে কী বলা আছে, যে কোনো রাজ্য বা কেন্দ্র, আমাদের যে সরকার, তারা মানুষের কল্যাণার্থে বা সুবিধার জন্য কিছু আইন গ্রহণ করতে পারে নিজস্ব, এবং সেই আইনগুলি যখন প্রয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু কোনো মৌলিক অধিকারের উপর কিন্তু সীমাবদ্ধতা প্রয়োগ করা হবে। এটা আছে, এই প্রভিশনটা আছে 31B-তে। এবং 31C-তে কী ছিল, যে নির্দিষ্ট কিছু ডিরেক্টিভ প্রিন্সিপাল, সেই ডিরেক্টিভ প্রিন্সিপালগুলো যখন প্রয়োগ করা হবে সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে মৌলিক অধিকারের উপর সীমাবদ্ধতা থাকবে। এই 31C-টা তার মানে একটা ব্যতিক্রম। এই 31C-তে কী বলা আছে, যে আর্টিকেল 14-এর এটি কিন্তু একটি ব্যতিক্রম। এতে বলা আছে যে আর্টিকেল 39-এর ডাইরেক্টিভ প্রিন্সিপালের অন্তর্গত যে আর্টিকেল 39 আছে, আমাদের সংবিধানের মৌলিক অধিকারগুলি আছে 12 থেকে 35, এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল আছে 36 থেকে 51। এই 36 থেকে 51 ধারার মধ্যেই, 51 নম্বর ধারার মধ্যেই পড়ছে 39 নম্বর ধারা। এই 39 নম্বর ধারায় দুটি ক্লজ, একটি ক্লজ এ, একটি ক্লজ বি। এতে ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলি যে আছে তা প্রয়োগ করার সময় এই আর্টিকেল 39-এর ক্লজ এতে এবং ক্লজ বিতে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল আছে সেগুলি প্রয়োগ করার সময় আর্টিকেল 14 লঙ্ঘিত হচ্ছে, এই অভিযোগে সেই প্রয়োগকে চ্যালেঞ্জ করা যাবে না। এটি কিন্তু একটি ব্যতিক্রম, অর্থাৎ আর্টিকেল 14 এখানে অ্যাপ্লাই হচ্ছে না। আর্টিকেল 14-র বিরুদ্ধে যদি যায়ও তবু কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না এই আর্টিকেল 39 ক্লজ এ এবং ক্লজ বিকে। পরবর্তী ব্যতিক্রম কি, বিদেশি সার্বভৌম শাসক, অ্যাম্বাসেডর, ডিপ্লোমেটরা যে কোনো রকম ক্রিমিনাল ও সিভিল প্রসিডিং হতে রক্ষা পায়। বিদেশি সার্বভৌম শাসক অর্থাৎ কোনো একটি দেশের কোনো একজন সার্বভৌম শাসক, ধরলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি একজন সার্বভৌম শাসক, তিনি এসেছেন আমাদের দেশে, তার বিরুদ্ধে কিন্তু কোনো রকম ক্রিমিনাল ও সিভিল প্রসিডিং কিন্তু এখানে হবে না। আচ্ছা, যারা অ্যাম্বাসেডর আছে বা ডিপ্লোমেট যারা আছে তাদের বিরুদ্ধেও কোনো রকম ক্রিমিনাল ও সিভিল প্রসিডিং হবে না। 7 নম্বর ব্যতিক্রম কি বলছে, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, অর্থাৎ রাষ্ট্রসংঘ এবং তার যে এজেন্সিগুলো আছে, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন, অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই যে অর্গানাইজেশনগুলো এজেন্সিগুলো আছে ইউনাইটেড নেশনসের, সেই ইউনাইটেড নেশনস এবং তার যে এজেন্সিগুলি আছে তারাও কিন্তু আমাদের দেশে অবস্থিত আমাদের দেশে যে সাধারণ আইন আছে সেই সাধারণ আইন অনুসারে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, তারাও কিন্তু এই সাধারণ আইনগুলি থেকে রক্ষা পায়। সো বন্ধুরা, আজকের লাস্ট পয়েন্ট এটাই ছিল, যে 14 নম্বর আর্টিকেলের যে এক্সেপশনগুলো ছিল, এক্সেপশন টু ইকুয়ালিটি, 14 নম্বর আর্টিকেলের বিরুদ্ধে যে ব্যতিক্রমগুলো ছিল সেই ব্যতিক্রমগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। পরের পর্বে আমরা প্রহিবিশন অর ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ডস, অর্থাৎ আর্টিকেল 15 নিয়ে আমরা আলোচনা করব পরের পর্বে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। নমস্কার।